আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 64 থেকে 66 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। প্রণয়ের জীবনের সঙ্গে খুন শব্দটি জড়িয়েছে। খুন শব্দটির সাথে শুধু অশ্রুজল, শূন্যতা ও হাহাকার জড়িয়ে থাকে না। খুনের মাঝেও পার্থক্য রয়েছে। সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সব অপরাধমূলক নরহত্যা খুন বলে বিবেচিত হয় না। দণ্ডবিধি 1860-এর 300 দ্বারা বিশ্লেষণ করলে খুনের ক্ষেত্রেও কয়েকটি উপাদান পাওয়া যায়। উপাদানগুলোর সমন্বয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তা অপরাধমূলক নরহত্যা নয়, বরং খুন হিসেবে গণ্য করা হয়। সেই রাতে একজন গর্ভবতী নারীকে অর্থাৎ শাহিনুরকে ধর্ষণ করার চেষ্টা করে পলাশ চৌধুরী। স্ত্রীকে রক্ষা এবং নিজ আত্মরক্ষা করতে গিয়েই প্রণয় চৌধুরীর হাতে দুর্ভাগ্যবশত খুন হয় অপরাধী পলাশ চৌধুরী, যা সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে ঘটেছে, যেটাকে একটি অপরাধমূলক নরহত্যা বলা যায়। প্রণয়ের বিরুদ্ধে করা শেষ মামলাটি একেবারে দুর্বল করার জন্য শক্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, কিন্তু মামলার শেষ প্রান্তে এসে হঠাৎ কঠিন এক সত্যের মুখোমুখি হলো অঙ্গন। সে সত্যিটা প্রমাণসহ প্রণয়কেও জানালো। সবটা নিজ কানে শুনে হতভম্ব হয়ে গেল প্রণয়। তার মানে গোপন শত্রু রুমানার বাবা, তাদের খালু যান। কে কে নিষ্ঠুর মানুষ নাকি ভাগ্য! চোখ বন্ধ করে 12 কয়েক ঘন ঘন নিঃশ্বাস ফেলল প্রণয়। মাত্রই অঙ্গন তাকে পুরো রেকর্ডটি শুনিয়েছে। মাজহারুল বা মুনতাহা কাউকে সে পর মনে করে না, আবার আপনও ঠিক ভেবে উঠতে পারে না। পৃথিবীতে বসবাস করা প্রতিটি মানুষের জীবনেই বোধ হয় এমন কিছু মানুষ থাকে যাদেরকে পর মনে হয় না, আবার আপন ভাবতেও ভীষণ দ্বিধা অনুভব হয়। দীর্ঘ সময় পর চোখ খুলল প্রণয়। শীতল দৃষ্টিতে অঙ্গনের দিকে তাকিয়ে বলল, মন যদি সত্যি শাইনুরের ক্ষতি করে দেয়? চিন্তান্বিত হয়ে অঙ্গন বলল, তুমি কি এসিড ছোড়ার কথায় ভয় পাচ্ছ? চিন্তা করো না, ও বড্ড উন্মাদ হয়ে গেছে, মুখে যা আসে তাই বলে। স্বাভাবিক থাকলে নতুন ভাবির কাছে গিয়ে এভাবে এসব কখনোই বলতো না। আমি কন্ট্রোল লেস হয়ে পড়ছি অঙ্গন, আর সময় নিতে পারছি না। ওদের কাছে ফিরতে হবে আমায়। এসবের পেছনে খালুজান রয়েছে ভাই। আমি খালুজানের সাথে দেখা করব শীঘ্রই, আর বেশি দিন তোমাদের কষ্টে রাখবো না। সহসা শান্ত হয়ে গেল প্রণয়। চোখ মুখে অদ্ভুত এক ধীরতা এসে ভর করলো। শান্ত কণ্ঠে বলল, খালুজানের সাথে দেখা করতে গেলে বিশেষ একটি জিনিস নিয়ে যাবি। ভ্রু কুচকে অঙ্গন বলল, কি জিনিসটা? আমার কাছে আছে বোধ হয়, নয়তো আমার সেই সুটকেসেই রয়েছে। ওটা দিয়ে খালুজানকে বলিস তার প্রতি আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, শুধু নিজের প্রতি নিজের আফসোস। আমি আমার সন্তানকে এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি আমি একজন বাবা। অঙ্গন নিশ্চুপ বসেছিল। প্রণয় ওর দিকে তাকিয়ে পুনরায় বলল, যে সত্যিটা আমরা ছাড়া কেউ জানে না, সেই সত্যিটা খালুজানকে জানানো উচিত। জন্মদাতা হিসাবে তার অধিকার রয়েছে। অদৃষ্ট লিপি কেউ খণ্ডাতে পারে না। বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও নিজের ভবিতব্যকে বদলাতে পারেননি জমিদার অলিউর চৌধুরী। ভালোবাসার লোভে জর্জরিত প্রাণ ছিল তার। কাঙ্ক্ষিত মানুষটি ভালোবাসেনি তাকে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মানুষটির হাতেই তার মৃত্যু হলো। তবুও কত তৃপ্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে। যে মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ভাগ্য হয়নি, সেই মানুষটাকে মৃত্যুসঙ্গী হিসেবে পেয়ে যেন তার জীবনের সর্বোচ্চ সার্থকতা নেমে এসেছিল। অলিউর এবং শারমিনের মৃত্যু, ওদের দুটো প্রাণ হারিয়ে যাওয়ার পর শাহিনুরের জীবনে নেমেছিল ঘোর অমাবস্যা। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রণয়ের নিঃস্বার্থ ভালোবাসায় সে অমাবস্যা কেটে গেল। জীবনের উত্থান পতনে আচমকাই বড় হয়ে গেল মেয়েটা। কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে চারপাশের অশুভ ছায়াকে পরাজিত করলো। চিনতে পারলো এক শুদ্ধ পুরুষকে। তাকে ভালোবাসার বিনিময়ে যে পুরুষটা অনায়াসে নিজের সর্বস্ব ত্যাগ করে দিল। বিতৃষ্ণায় ভরা জীবনটার সমাপ্তি দিতে গিয়ে নতুন করে জীবনের সূচনা করলো। সেই পুরুষটাকে আকস্মাৎ খুব আপন মনে হলো। আকস্মাৎ এক শুদ্ধ পুরুষকে ভালোবাসতে ইচ্ছে করলো। যে ভালোবাসায় অনায়াসে কোনো পুরুষের কাছে নিজের জীবন সঁপে দেওয়া যায়, সেই ভালোবাসায় আক্রান্ত হলো সে। অন্ধের মতো যে পুরুষটির কাছে দীর্ঘ কিছু সময় শুধু দেহ সঁপেছিল, তার হৃদয়ের প্রেম ভালোবাসার ভয়াবহতাও অনুভব করতে পারল। সেই অনুভূতিতে আবিষ্ট হয়েই নতুন পথে পা বাড়িয়েছিল। চারদিকে অথই জল, মাঝখানে একটি পর্বত আঁকড়ে বেঁচেছিল দুজনে। ছোট্ট একটা সংসার পেতেছিল। কত প্রেম, কত সুখ, সেসব কি ভোলা যায়? যায় না। গোটা জীবনের দুঃখগুলো স্মরণ হলে বুক চিরে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর যখন মনে পড়ে সেই ভয়ানক বীভৎস বাক্যটুকু নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম, বুক ফেটে আর্তনাদ বেরোতে চায়। পৃথিবীর প্রতিটি
পৃথিবীর প্রতি সমস্ত মায়া ত্যাগ করে নিজের বুকের মধ্যখানে তলোয়ার ঢুকিয়ে দিতে ইচ্ছে করে, বাঁচতে ইচ্ছে করে না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আত্মায় হাহাকার করে। মানুষটা কেমন আছেন, কেমন আছেন তিনি? আমাকে কি মনে পড়ে না? কিভাবে আছেন আমাকে ছাড়া? সুখ এখন সত্যি বুবু ডাকে, না জানি কবে বাবা বলে ফেলে, সেই ভেবে বড় আতঙ্কে থাকে সে। আকাশ পানে উদাস চেয়ে কত কল্পনা জল্পনা, কি অসহ্য অপেক্ষা। সহসা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে নিল শাহিনুর, কেটে গেল উদাসীনতা। দেখতে পেল দুজন অপরিচিত নারী লোককে নিয়ে জেবা আসছে বাইজি গৃহের দিকে। গৃহের প্রধান দরজায় এসে উঁচু কণ্ঠে ডাকতে শুরু করলো সে, কই গো শাহিনুর, নিচে আসো, দেখে যাও কাদের নিয়ে এসেছি। শাহিনুরের আগে শবনম বের হলো। শাহিনুর তার পেছন পেছন মৃদু পায়ে এগুতে লাগলো। দরজার কাছে এসে হঠাৎ হেসে ফেললো শবনম। পায়ের গতি বাড়িয়ে দিয়ে অপরিচিত নারীদ্বয়ের একজনের কাছে গিয়ে থুতনিতে চার আঙ্গুলের পেট ছুঁয়ে বলল, ও মা, বষ্টমী যে, তা এতদিন পর মনে পড়লো? বষ্টমী মুগ্ধ করা এক হাসি দিল, বলল, কতদিন পর বড়গিন্নির দেখা, এসেছি তোমার খবর নিতেই। তোমার সতীন ধরে বেঁধে এখানে নিয়ে এলো। আজকাল শরীরটা ভালো যায় না গো। বলতে বলতে সিঁড়িতে বসে পড়ল দুই বৈরাগী মহিলা। মাঝে মাঝেই এরা পাঁচফোড়ন গৃহে আসে। জেবা গান শুনতে ভীষণ ভালোবাসে। পাঁচফোড়ন গৃহে জেবা আসার পরে বৈরাগীদের সঙ্গে শবনমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সুখ দুঃখের আলাপ শেষে গান শুনিয়ে চাল নিয়ে বিদায় হয় এরা। শবনম জেবা দুজনেই তাদের দুপাশে বসলো। জেবা শাহিনুরের এক হাত টেনে তার পাশে বসালো, বলল, তোমাকে বষ্টমীদির গান শোনাতে নিয়ে এলাম। বষ্টমীদির গান শুনলে প্রাণ একদম শীতল হয়ে যায়। বসো ও বষ্টমীদি, আমাদের নতুন বউকে একটা গান শোনাও দেখি। শাহিনুর নিঃশব্দে বসলো। বৈরাগী নারীদ্বয়ের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। তাদের মুখ দুটোয় কি অদ্ভুত স্নিগ্ধতা, চোখ যেন শীতল হয়ে উঠল। শবনম বৈরাগীদের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়ির নতুন বউ, আমার সেজো দেওয়ারের বউ। শাহিনুরকে উদ্দেশ্য করে বলল, নূর, এনারা হচ্ছেন বৈরাগী। সংসার ধর্ম ত্যাগ করে গান গেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এরা। শাহিনুর অবুচ্চকে তাকিয়ে রইল। বৈরাগীদের একজনের হাতে একতারা, আরেকজনের কাঁধে মাঝারি আকৃতির থলে। দুজনের গায়েই কমলা রঙের শাড়ি। তাদের শাড়ি পরার ভঙ্গিটাও ভীষণ পছন্দ হলো তার। একতারা হাতে বৈরাগী বলল, আহা, রূপ যেন খইয়ে পড়ছে। আহা, অমন সুন্দর চোখ দুটিতে কিসের অত আকুলতা গো। শাহিনুর মাথা নিচু করে ফেললো। জেবা গড় করে শাহিনুরের জীবনের দুঃখগুলো বলতে লাগলো। শেষে হাঁপিয়ে গিয়ে বলল, ও বষ্টমীদি, তুমি গান গেয়ে নূরের মন ভালো করে দাও তো। যাওয়ার সময় আশীর্বাদও করে যাবে তুই, কিন্তু আমার দেওয়ার যেন তাড়াতাড়ি তার কাছে ফিরে আসে। শাহিনুরের দুঃখ অনুভব করে বষ্টমী সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করে বলল, সবই তার লীলা। থলে কাঁধে বৈরাগী বলল, সংসার ধর্ম পালন করতে গেলে জটিলতা আসবেই বোন, ভেঙে ভেঙে পড়লে চলবে না। দুনিয়াতে আমরা নারীরা যে ভালোবাসার কাঙ্গালিনী, এই কাঙ্গালিনী হয়েই সংসার ত্যাগ করে পথে পথে ঘুরে বেড়াই। দীর্ঘশ্বাস ছেড়ে অপর বৈরাগী কে বলল, দেখি একটা ঘান ধরো। একতারা হাতে বৈরাগী শাহিনুরকে আপাতমস্তক দেখলো। মাথা দুলিয়ে রহস্যময় হেসে বলল, এত তোলপাড় কেন বাছা, বুকটাকে শান্ত করো। সে আসবে, তোমার ভালোবাসার টানেই আসবে। এই দুটি চোখে যত নোনা পানি জমে আছে সব তার সোহাগেই বাঁধনহারা হবে। শাহিনুরের বুক ভারী হয়ে উঠল। শবনম তাগাদা দিয়ে বষ্টমীকে ঘান ধরতে বলল। কয়েক পল সময় যেতেই সকলের মধ্যে নীরবতা স্থান করে নিল। শুধু একতারা হাতে বষ্টমী আকাশ পানে তাকিয়ে একতারা সুর তুলে গান ধরল। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম ধারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখের আমার ঝরে কথা, এপার ওপার তুলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে ওড়ে, তারে কইও আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম ধারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। আমি গান গাইতে পারি না, তাই এভাবে পড়ে শোনালাম। গান শেষে বষ্টমী শাহিনুরের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, স্বামী সন্তান নিয়ে তোমার সংসার সুখের হোক, তোমার স্বামী দীর্ঘজীবী হোক। পোষের সপ্তম দিন আজ। গত 3 দিন ধরে সূর্যলোকের দেখা নেই, ফলে পূব আকাশ থেকে আসা এক ফালি রোদ্দুরকে আজ সোনার চেয়েও দামি মনে হচ্ছে। পাঁচফোড়ন গৃহের পুরো বাগান বকুল ফুল, শিউলি ফুলের মিশ্র ঘ্রাণে মোহাচ্ছন্ন হয়ে আছে। প্রকৃতিতে আজ অন্যরকম সুর। প্রেরণার আগমনে সেই সুরে হঠাৎ ভাটা পড়ল। রোজকার মতোই নামাজ কোরআন পড়ে বাগানে হাঁটতে বেরিয়েছিল সে। হঠাৎ শিউলি গাছের নিচে 2 চাকাওয়ালা চেয়ারে
হুইল চেয়ার, ছাই রঙা চাদর গায়ে অজ্ঞাত পুরুষ মানুষ দেখতে পেয়ে বুড়োজোড়া কুঁচকে গেল। সচেতন দৃষ্টিতে তাকিয়ে পায়ের গতিতে দৃঢ়তা বজায় রেখে হুইল চেয়ারের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই চোখের পাতায় তার রাজবাড়ি পুত্রধনের অবয়ব ভেসে উঠল। স্তব্ধ হয়ে সে অবয়বের দিকে তাকিয়ে রইল কয়েক পল। নিমেষেই নোনা পানিতে ভরে গেল দু চোখের পাতায়। সহসা মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। অশ্রুসিক্ত নয়নজোড়া বড় বড় করে আপাতমস্তক প্রণয়কে দেখল। আতঙ্কগ্রস্ত কণ্ঠে একবার উচ্চারণ করলো, আমার প্রণয়, আমার বুকের ধন, এ কি হয়েছে তোর বাপ? বলতে বলতে দুহাত বাড়িয়ে প্রণয়ের কপোলদ্বয় স্পর্শ করলো। স্নেহভরা কম্পমান হাত দুটোর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল প্রণয়। কয়েক পল অতিবাহিত হতেই মূর্ছা ধরে তার বুকে ঢলে পড়ল প্রেরণা। শ্রদ্ধেয় আমাকে দুহাতে আগলে ধরল সে। অসহায় কণ্ঠে কয়েকবার ডাকলো, আম্মা, আম্মা, আম্মা। ভোর রাতে প্রণয় স্বপ্ন দেখেছে তার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটছে, দুহাত তালি দিয়ে খিলখিল করে হাসছে, ঘরময় ছুটে বেড়াচ্ছে, আদো আদো কণ্ঠে বারবার ডাকছে বাবা বাবা। সে মেয়ের কাছে যেতে চাইছে, ছুটে গিয়ে কোলে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। অদৃশ্য এক বাধায় সে কিছুতেই নিজের সন্তানের কাছে যেতে পারছে না। যদিও বা কাছে যেতে পারছে, একটুখানি ছুঁয়ে দিতে পারছে না। বাবা হয়েও অনুভব করতে পারছে না সে একজন বাবা। কি দুর্বিষহ যন্ত্রণা। মেয়ের জন্ম আষাঢ় মাসে, হিসেব অনুযায়ী এখন পৌষ মাস। মেয়ের তাহলে 6 মাস পড়েছে। মনে পড়তে বুকের ভেতর হাহাকার করে উঠল। ধৈর্যচ্যুত হলো। অনেক হয়েছে বোঝাপড়া, অনেক হয়েছে হিসাব নিকাশ, এবার তাকে ফিরতে হবে। প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর বিষাক্ত অপেক্ষার অবসান ঘটাতে হবে। তীব্র উত্তেজনায় ছটফট করতে করতেই আপন গৃহে প্রবেশ করেছে আজ। অঙ্গন তাকে বাইজি গৃহের পথেই নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে বাধা দেয়। তার অবচেতন মন শুধু শাহিনুরের অপেক্ষা নয়, অভিযোগ নয়, অভিমানও টের পায়। সে জানে তাদের বাগানের ওই শিউলি ফুল, বকুল ফুল শাহিনুরের খুব প্রিয়। দীর্ঘ দূরত্বের পর তাদের মিলন হতে যাচ্ছে। দীর্ঘ বিরহ যন্ত্রণার ইতি টেনে অবিনশ্বর মিলনাকালে তার প্রেমিক মন অভিমানীদের জায়গা দিতে চায় না। তাই বুকের ভেতর নতুন প্রেমের সঞ্চার ঘটে। অল্প বয়সী প্রেমিক পুরুষটির মতো প্রেমিকার মান ভাঙাতে বাগান থেকে ফুল কুড়াতে উদ্যত হয়। ঠিক সে সময়ই আগমন ঘটে প্রেরণার। দুই পুত্রের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি, এরই মধ্যে আরেক পুত্রের অঙ্গহীন দেহ যেন প্রেরণার কলিজা শক্ত হাতে কেউ চিবিয়ে দিল। আর কত পাপের প্রায়শ্চিত্ত করবে তারা? তাদের করা পাপের ফল তার এই সুশীল নিরপরাধ পুত্রটি কেন ভোগ করবে? পাঁচফোড়ন গৃহের পরিবেশ হঠাৎ করেই বদলে গেল। মৃত্যুর সুখের চেয়েও ভয়াবহ সুখ নেমে এলো পুরো গৃহে। কারো মুখে রানেই, সকলেই নিস্তব্ধ, বাকরুদ্ধ, হতবাক। একই পরিণতি! হায় হায়, এ সেই প্রণয়! বিশাল দেহের শক্তপোক্ত মানুষটাকে কোনো নরপিচাস ভেঙে চুরমার করে দিল। কে হে পাষণ্ড? আজ যেন আবারও প্রকৃতি হু হু করে কেঁদে উঠল। এক অসহায় মায়ের আর্তনাদ অশ্রু ঝরিয়ে দিল উপস্থিত সকল মানব চোখে। এই গৃহের খবর ও গৃহে পৌঁছাতে সময় লাগবে না। তাই মাকে শয্যায় রেখে প্রণয় রুদ্ধশ্বাসে হুইল চেয়ারের সাহায্যে ছুটে গেল বাইজি গৃহে। তার পেছন পেছন অঙ্গন, জেবা আর কিছু দীপ্তরাও গেল। প্রণয় শাহিনুরের মিলনকাল আজ। বাইজি গৃহের প্রবেশদ্বার পর্যন্ত এসে থেমে গেল প্রণয়। পেছন ঘুরে অঙ্গনকে বলল, ভাই, ওদের নিয়ে ফিরে যা। তোদের এভাবে দেখে নূর আরো দুর্বল হয়ে পড়বে। পঙ্গু মানুষ বলে আমাকে দেখার জন্য এতজন প্রয়োজন নেই। ও যেন সাহস পায়, শক্তি পায়, আমার পাশে শুধু ওকেই প্রয়োজন, এটুকু বুঝতে পারে। আমার মতো করে ও যেন ভেঙে না পড়ে। তোদের এভাবে দেখলে ও ভেঙে পড়বে। চলে যা তোরা, আমি ওদেরকে নিয়ে আসছি। দোতলার জানালা খুলে প্রবেশদ্বারের দিকে দৃষ্টি যেতেই আটকে উঠল শাহিনুর। চিৎকার করে শবনমকে বলল, বড় ভাবি, উনি ফিরেছেন। বড় ভাবি, আমার ডাক্তার সাহেব ফিরে এসেছেন। আমার সুখের আব্বু। বাকিটুকু আর শোনা গেল না, কারণ ছুটন্ত পায়ে ঘর ছেড়েছে শাহিনুর। সিঁড়িতে ধপাধপ শব্দ হচ্ছে, যা বুঝিয়ে দিচ্ছে শাহিনুর শায়লার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গ ফিরে এসেছে। গৃহদ্বার খুলে বড় বড় পা ফেলল। সে চাইছিল তারই মতো করে প্রণয়ও ছুটে আসুক, দু চোখ ভরে তার শাহিনুরকে দেখুক, তার দীর্ঘ প্রতীক্ষার ব্যথায় ব্যথিত হৃদয়ের কথা শুনুক, তৃষ্ণার্ত আখি যুগলের তৃষ্ণা মেটাক। কিন্তু তার চাওয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করে প্রণয়ের হুইল চেয়ার থেমে গেল। দীর্ঘ 6 মাস পর শাহিনুরকে দেখে স্পন্দন কিছু সময় থেমে রইল। পরক্ষণেই তার সমস্ত ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠল। অদরকোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। চোখের তারায় অশ্রুকণারা ভিড় জমালো। শাহিনুরের পায়ের গতি কমে এসেছে। বিস্ময় চোখে প্রিয়তম স্বামীর মুখ পানে তাকিয়ে আছে। শ্বাসরুদ্ধকর করে ধীর পায়ে এগুচ্ছে। হঠাৎই শরীরটা অবশ লাগলো। সহসা দুই কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করলো মুনতাহার বলা শেষ বাক্যটি। নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম। শিউরে উঠল সর্বাঙ্গ। তাড়াক করে বেড়ে গেল হৃৎস্পন্দন। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। এক হাত দিয়ে বুকের বাপাসটা চেপে ধরল। ভীষণ ব্যথা হচ্ছে সেখানটায়। অথচ আজ তার এখানে ব্যথা হওয়ার দিন নয়, আজ এখানে সুখ পাওয়ার দিন। তবুও কেন ব্যথা হচ্ছে? ডাক্তার সাহেব যখন ফিরেছে, এ ব্যথা সে ঠিক সারিয়ে তুলবেন। এক ঢোক গিলল শাহিনুর। শুকিয়ে
ওঠা গণ্ডস্থল একটু ভিজিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে দিল। শাহিনুর যত এগুলো প্রণয়ের অধর কোণের হাসিটুকু তত বিস্তৃত হলো। তার একটি হাতও আপনা আপনি বুকের বাপাশে চলে গেল। প্রিয়তমার ধর্ষণ পেয়ে আনমনে বিড়বিড় করে করলো প্রিয়দর্শিনী। দীর্ঘ দূরত্বের সমাপ্তি ঘোষণা ঘোষণা করে এক নিমিষেই একে অপরের কাছাকাছি চলে এলো। শাহিনুরের চঞ্চল চিত্ত ছুটন্ত চরণদ্বয় থেমে গেল। স্বচ্ছ চাতকী আখি যুগল প্রগাঢ় হয়ে তাকিয়ে রইল। হাত বাড়ালো প্রণয়। মাতাল করা ঘ্রাণেও ধ্যান ভাঙল না শাহিনুরের। সে একইভাবে তাকিয়ে সহসা ধপ করে বসে পড়ল। চমকে উঠে দুহাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করলো। বহুদিন পর কাঙ্ক্ষিত পুরুষটির স্পর্শ পেয়ে দেহে যেন প্রাণ ফিরে পেল শাহিনুর। অভিযোগ অভিমানে আড়ষ্ট হয়ে কাতর কণ্ঠে প্রশ্ন করলো, এই আপনার এই যাব এই আসবো ডাক্তার সাহেব? প্রণয়ের চোয়াল জোড়া তীব্র কষ্টে ভারী হয়ে উঠল। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে প্রণয়কে আপাতমস্তক দেখে পুনরায় শাহিনুর প্রশ্ন করলো, ওরা আমার এত বড় সর্বনাশ কেন করলো ডাক্তার সাহেব? দীর্ঘশ্বাস ছাড়লো প্রণয়। শাহিনুরের সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। বুঝতে পেরে শক্ত করে ওর কাঁধ চেপে ধরলো। শাহিনুর কম্পমান এক হাত বাড়িয়ে প্রণয়ের চাদর সরানোর চেষ্টা করলো। প্রণয় অবাক চোখে তাকালো। দাঁতে দাঁত লাগিয়ে রুদ্ধশ্বাসে নিজ হাতে চাদর সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে যে দৃশ্য শাহিনুর দেখলো, সেই দৃশ্য তাকে বাধ্য করলো প্রণয়ের থেকে ছিটকে সরে যেতে। দু কদম ছিটকে গিয়ে দু হাতে নিজের মুখমণ্ডল ঢেকে আত্মচিৎকার করে উঠল সে। হাঁটু থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ নেই, একেবারেই নেই। শ্যামবর্ণীয় দীর্ঘদেহী পুরুষটা দুখণ্ডে ভাগ হয়ে গেছে। বদ্ধ চোখে বারো কয়েক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল প্রণয়। ভেঙে গুড়িয়ে পড়া এক অসহায় পুরুষ কণ্ঠে বলে উঠল, দূরে যেও না নূর, সব ব্যথা সহ্য করেছি, এই ব্যথা সহ্য করতে পারবো না। কাছে এসো, একটিবার জড়িয়ে ধরো আমায়। আমায় তুমি ভালোবাসো, ভালোবাসো আমায় তুমি। পঙ্গু বলে দূরে সরে যেও না। আরও একবার চিৎকার করে উঠল শাহিনুর। ঠিক যেভাবে ছিটকে সরে গিয়েছিল সেভাবেই আবার কাছে চলে এলো। হাত বাড়িয়ে প্রণয়ের ঠোঁট জোড়া চেপে ধরলো। কম্পিত কণ্ঠে বলল, না না, চুপ চুপ বলেই দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। বহুদিনের জমানো কান্নাগুলো একসঙ্গে উপচে পড়লো। প্রণয়ও শক্ত হাতে শাহিনুরের পিঠ চেপে ধরলো। তার মুখে মুখ লুকিয়ে বিধ্বংসী কান্নায় ভেঙে পড়ল শাহিনুর। কাঁদতে কাঁদতে পৃথিবীর প্রতি অভিযোগ তুলল। নিষ্ঠুর পৃথিবী, পাষাণ মানুষ। নিঃশব্দে প্রণয়ের চোয়াল বেয়েও অশ্রু গড়াতে লাগলো। শান্ত করার চেষ্টা করলো শাহিনুরকে। সে শান্ত হলো না। তার বুকের আরো গভীরে যাওয়ার চেষ্টা করতে করতে আর্তনাদ করে উঠল, আমার সুখের আব্বু, আমার ডাক্তার সাহেব। পরক্ষণে উন্মাদের মতো মাথা তুলে প্রণয়ের মুখের দিকে তাকালো। দু হাতে স্বামীর চোয়ালদয় স্পর্শ করে থুতনিতে বিধ্বস্ত ঠোঁটে শক্ত একটি চুমু খেলো। চোখ জোড়া বদ্ধ করে প্রশান্তির শ্বাস ফেলল প্রণয়। পুনরায় আবারও ঠুকরে উঠল শাহিনুর। আবারও শক্ত হাতে জড়িয়ে বুকে মাথা রাখলো। কাঁদতে থাকলো অবিশ্রান্তভাবে। প্রণয় তার পিঠে মাথায় হাত বুলালো। কখনো দু হাতে কপলদ্বয় ছুঁয়ে সারা মুখে চুমু খেলো। তবুও মেয়েটার কান্না থামলো না। বহুদিন পর তার কান্নার ভাত ভেঙেছে। আজ যে এই কান্না থামবার নয়। মানুষটার নিষেধ তো এটাই ছিল, ফেরার আগ পর্যন্ত সে যেন না কাঁদে, শক্ত থাকে। এবার সে শক্ত খোলস থেকে মুক্তি পেয়েছে। তার মানুষটা ফিরে এসেছে। যেভাবেই ফিরুক সে ফিরেছে। এই কান্নায় যতই দুঃখ মিশে থাকুক, সমাপ্তিতে এক চিলতে সুখ ধরা দেবেই দেবে। প্রণয় শাহিনুর একে অপরেতে মগ্ন। সুখকে কুলে নিয়ে স্বপ্ন এসেছে শাহিনুরের পরে পরেই। অথচ তারা দুজন একে অপরের প্রতি এতটাই বিভোর ছিল যে এটুকুও টের পায়নি। তাদেরকে টের পাইয়ে দেওয়ার জন্যই বোধহয় সহসা শিশুকন্যা সুখ কেঁদে উঠল। কন্যার পিতামাতা একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় চমকে উঠল। দুজনেই মাথা তুলে দুজনের দিকে তাকিয়ে রইল অদ্ভুতভাবে। শাহিনুরের চোখে প্রগাঢ় দৃষ্টি ছুড়ে দিয়ে মোহনীয় স্বরে প্রণয় বলল, আমাদের মেয়ে সুখ কাঁদছে। অদর উল্টে কেঁদে ফেলল শাহিনুর। ঘাড় ফিরিয়ে সুখের দিকে তাকিয়ে ঈষৎ হাসলো। শবনমের কোলে ছোট্ট দেহটিকে অপলকভাবে দেখলো প্রণয়। চট করে শাহিনুরকে ছেড়ে দুহাত বাড়িয়ে দিল। বলল, আয় বাবা, বুকে আয়। অশ্রুসিক্ত নয়নে শবনম সুখকে প্রণয়ের কোলে দিল। বাবা মেয়ের সামনে থেকে কিঞ্চিত সরে গিয়ে পাশেই হাঁটু গেড়ে বসলো শাহিনুর। সুখে দুহাতে উঁচু করে সম্মুখে ধরে মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রণয়। মেয়ে প্রথমবার বাবাকে দেখায় চিনতে না পেরে কান্নার বেগ বাড়িয়ে দিল। প্রণয় শাহিনুর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। অথচ তাদের চার চোখে অবিরত নোনা পানি ঝরছে। মেয়েকে কতক্ষণ দেখে চোখ শীতল করে বুকে চেপে ধরলো। বাবা বাবা গন্ধের আদুরে বুক পেয়ে ধীরে ধীরে শান্ত হলো সুখ। প্রণয় আদুরে সরে বারবার ডাকতে শুরু করলো, বাবা, এই তো তোমার বাবা ফিরে এসেছে। বাবা বলে ডাকবে না? স্বপ্নে এসে খুব তো ডাকলে। উতলা করে তুললে বাবাকে। সুখ অস্পষ্ট আওয়াজ করলো। শাহিনুর অবাক হলো। শবনম খুশিতে কেঁদে দিয়ে বলল, ডাকবে ডাকবে, ধৈর্য ধরতে বলছে। মেয়েকে আদর করতে করতে দীর্ঘ সময় পেরিয়ে গেল।
খিদে পেয়েছিল বলে যে মেয়ে কাঁদছিল সে মেয়ে বাবাকে পেয়ে বাবার আদর খেয়ে বাবার বুকেই ঘুমিয়ে পড়লো। শবনম প্রণয়কে বলল, দাও আমার কুলে দাও, ঘুমিয়ে গেছে। প্রণয় দিল না, আরো গভীর করে মেয়েকে জড়িয়ে ধরলো, বলল, বাবা বাবা ফিল পাচ্ছি, ভাবি আপনি আম্মার কাছে যান, আমরা আসছি। শবনম চলে গেল। বড় ভাবি বিদায় হতেই এক হাতে সন্তর্পণে মেয়েকে আগলে রাখলো, অপর হাতে শাহিনুরের হাত টেনে উল্টে পিঠে অজস্র চুমুতে ভরিয়ে দিল। প্রগাঢ় চাহনিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার অনুপস্থিতিতে তুমি কে? আমার সুখকে আগলে রাখার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শাহিনুর শায়লা। শাহিনুর মুগ্ধ দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালো। হুইল চেয়ারের হাতলে এক হাত ভর দিয়ে ঘাড় উঁচিয়ে প্রণয়ের কপালে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আমাদের কাছে ফিরে আসার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ ডাক্তার সাহেব। আলতো হেসে হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় আঁচল তুলে দিয়ে বলল, দুহাত ভর্তি শূন্যতা নিয়ে ফিরেছি চন্দ্রকান্তা, তোমাদের ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই। দুহাতে প্রণয়ের চোয়াল স্পর্শ করে ভাঙা কণ্ঠে শাহিনুর বলল, গভীর রাতে আপনার ভালোবাসাময় বুকটা একটুখানি ঠাঁই চাই, আর তো কিছু চাই না সুখের আব্বু। মুনতাহার সেদিনের দেওয়া স্বীকারোক্তির পুরো রেকর্ডটা অরুণাকে শুনিয়েছিল অঙ্গন। প্রেরণাকে না শুনিয়ে অরুণাকে শোনানোর কারণ হচ্ছে সে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেবে। জমিদার বাড়ির বড় গিন্নি হিসেবে অরুণা বয়সে জ্ঞানে বুদ্ধিতে ধৈর্যে সবচেয়ে এগিয়ে। অলিওরের মৃত্যুর পর পাঁচফোড়ন গৃহ থেকে শুরু করে গ্রাম এবং শহরের সকল ব্যবসায়িক কার্যক্রমও তার অনুমতি নিয়ে করা হয়। জন্মদাত্রী না হলেও পাঁচ ভাই বড় আম্মা হিসেবে প্রচণ্ড সম্মান এবং ভালোবাসা দিত অরুণাকে। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েও সর্বপ্রথম তাকে জ্ঞাত করা হতো। সেই নীতি মাথায় রেখেই মুনতাহা এবং মাঝহারুলের ষড়যন্ত্রের বিষয়টি অরুণাকে সর্বপ্রথম জানানো হয়। সবটা জানার পর সে ঠিক যেসব সিদ্ধান্ত নিয়েছিল তাতে সবটা সঠিকভাবে এগিয়েছে। তার জায়গায় প্রেরণা হলে কিছুই ঠিকঠাক এগুতো না, বরং ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতো। হোক মাঝহারুল ইসলাম তার বোনের স্বামী, হোক মুনতাহা ভাইয়ের মেয়ে, তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত সে। প্রণয় ফিরে আসার পর ধীরে ধীরে সমস্তটাই উন্মোচিত হলো। সব কিছুর জেনে তাদের শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল প্রেরণা। মুখে কিছু না বললেও শাশুড়ির এই সিদ্ধান্তে আছে শাহিনুরের। তার বুকের ভিতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। প্রিয় মানুষটিকে এই রূপে দেখে যন্ত্রণা হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে মায়ের দেওয়া সেই তলোয়ারটি দিয়ে মুনতাহার শরীরটাকে ক্ষতবিক্ষত করে নিষ্ঠুর হৃদয়টাকে বের করে আনতে। স্বামীর প্রতি এতই যখন ভালোবাসা, যে অস্ত্রে স্বামীর জীবন গেছে সে অস্ত্রে তারও প্রাণনাশ হোক। ইচ্ছেটাকে মাটি চাপা দিতে হলো। সেদিনের করা দুটো হত্যার জন্য আজ প্রণয়ের এই পরিণতি। তাকে ভালোবাসার বিনিময়ে মানুষটা সর্বস্ব হারালো। এ পৃথিবীতে কার পাপের বোঝা কে বয়ে বেড়ায়, বোঝা বড়ই মুশকিল। প্রণয়ের এই পরিণতির পেছনে কার পাপ রয়েছে? তার পিতা জমিদার অলিউর চৌধুরী, ভাই পলাশ চৌধুরী, নাকি সে নিজেই? প্রশ্ন থেকে যায় অথচ উত্তর মেলে না। মানুষের জীবনে অহরহ জটিল প্রশ্ন থাকে যার উত্তর মেলানো সম্ভব হয় না। শাহিনুরের জীবনে তেমনি একটি প্রশ্ন, কে দায়ী তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গের এই পরিণতির জন্য? সকল ষড়যন্ত্রের কথা জানতে পেরে মাঝহারুল মুনতাহাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য উন্মাদের মতো হয়ে গেল প্রেরণা। তাকে শান্ত করতে সকলেই ব্যর্থ হলো। সক্ষম হলো শুধু প্রণয়। বরাবরই জন্মদাত্রীকে মানাতে বেশ পটু সে। মাঝহারুল দেশ ছেড়েছে কয়েকদিন আগে। রুমানার মৃত্যুর কারণ মাঝহারুলকে জানানো হয়েছিল। প্রণয়কে দেওয়া রুমানার শেষ চিঠি পড়ে তিনি ভেঙে পড়েছিলেন, ভীষণ অনুতপ্ত হয়েছিলেন। ভাগ্যদোষে স্ত্রীর সংসার হারিয়েছেন বহু বছর আগেই। পুনরায় ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে মানুষদের প্রতি সমস্ত ক্ষোভ কেটে যায়। প্রণয়কে রুমানা ভালোবাসত। সেই ভালোবাসার গভীরতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রাখার অবকাশ নেই। মেয়ের ভালোবাসাকে সম্মান জানিয়ে নিজের কর্মে লজ্জিত হয়ে প্রণয়ের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন। আফসোস একটাই, তার অনুতপ্ততা বদলে দিতে পারেনি কিছুই। তবুও সে চেষ্টা করছে যদি বদলানো যায়, নয়তো তার মেয়ে রুমানা পরকালেও তাকে ক্ষমা করবে না, কখনো না। মুনতাহা পাঁচফোড়ন গৃহ থেকে চিরজীবনের মতো বিদায় নিয়েছিল, কিন্তু সে তার বাপের বাড়িতে যায়নি। রাস্তায় রাস্তায় দুদিন ঘুরে বেরিয়েছে, যেমনটি পথে ঘাটে অসংখ্য পাগলেরা ঘুরে বেড়ায়। পাঁচফোড়ন গৃহের কেউ তার খোঁজ নেয়নি। বাপের বাড়ির সবাই জানতো সে শ্বশুর বাড়িতেই রয়েছে। তৃতীয় দিন বখাটেদের খপ্পরে পড়ে রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বখাটেরা। দীর্ঘ 3 ঘন্টা সময় পর যেখান থেকে তুলে নেয় ঠিক সেখানেই রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। রাতের ঘটনা ছিল। সকাল হতেই স্থানীয়দের নজরে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যে মুনতাহার পরিবারের লোকজন পাঁচফোড়ন গৃহের প্রতিটি সদস্যের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে। কেস নিয়ে কেউ চিন্তিত নয়। মুনতাহার পরিণতি শুনেই অনেকের বুক ভারী হয়ে উঠেছে। অস্বীকার করা যায় না, মেয়েটা একসময় খুব ভালো ছিল। একেবারে মোমের মতো নরম মন ছিল তার। হায়রে নিয়তি! সকলের বুক চিরে
তার জন্য শুধু আফসোস বেরিয়ে এলো। পাপিষ্ঠদের পরিণতি এতটাই ভয়াবহ হয় যে সে পরিণতি দেখে অন্য পাপাত্তারাও কেঁপে ওঠে। নিদ্রাহীন আরও একটি রাত কাটালো। সারা রাত বসে প্রিয়তমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল শাহিনুর। তবুও যেন চোখের তৃষ্ণা মেটেনি। মাঝে অবশ্য মেয়েটা খুব জ্বালিয়েছে। কিছুটা বিরক্তি, কিছুটা সুখ মিলেমিশে একাকার হয়েছে। শেষবার প্রণয় যখন জাগলো, দেখতে পেল শাহিনুর মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মুচকি হেসে সে হাত বাড়িয়ে বলল, আমি ঘুম পাড়াচ্ছি, তুমি শুয়ে পড়ো। ধ্যানমগ্ন থেকে শাহিনুর মাথা দুলালো। প্রণয় মৃদু হেসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিল। প্রগাঢ় চাহনিতে প্রিয়তমার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, সারা জীবন পড়ে আছে, এক রাতেই দেখে শেষ করবে নাকি? একজোড়া তৃষ্ণার্ত চোখে এবার একরাশ লজ্জা এসে গেড়ে বসলো। নতমস্তকে নতমস্তকে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ধরা পড়ে গেছে সে। এ আর নতুন কি, এর আগেও যে বহুবার এভাবে ধরা পড়েছে। স্বামী নামক ধূর্ত পুরুষটি এভাবেই লজ্জা দিয়েছে। মানুষটা সূক্ষ্মভাবে চেনে তাকে। ডাক্তার সাহেবের চন্দ্রকান্তা যে রাতের আধারের স্বল্প আলোতে ঘুমন্ত ডাক্তার সাহেবকে দেখতে ভীষণ ভালোবাসে, এ খবর কারো অজানা নয়। এ খবর আকাশ বাতাস চন্দ্র নক্ষত্র নির্জন নিস্তব্ধ রাতের প্রকৃতি সকলেই জানে, পরিপূর্ণরূপে বিশ্বাস করে। লজ্জাপতি লতিকাটির মতো গুটিয়ে নেওয়া শাহিনুরকে মুগ্ধতা ভরে দৃষ্টিপাত করল প্রণয়। বুকের ভিতরটা টনটনে করে উঠল খুব। চোখের তৃষ্ণা অনেকটাই মিটেছে, বুকের তৃষ্ণা একটুও মেটেনি। চোখে আকুলতা, হৃদয়ে তরঙ্গ, সম্মুখে রক্তিমা ভরা শ্রী অঙ্গ। তার পুরুষালী অনুভূতিরা চনমনে হয়ে উঠল। হাত বাড়িয়ে মোহভরা কণ্ঠে হঠাৎই বলল, আমার হৃদয়ের রানী, হৃদয়ের কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? সহসা মাথা তুলে তাকালো শাহিনুর। দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে তরিত গতিতে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। আলতো হেসে তাকে সামলে নিয়ে প্রণয় বলল, ধীরে ধীরে সুখের লেগে যাবে। শাহিনুর কথা শুনল না। লোম লোমসে ঘেরা শ্যামবর্ণীয় সুঠাম বুকটায় নাক ডুবিয়ে চিরচেনা ঘ্রাণে মাতাল হয়ে পড়ল। ক্ষণে ক্ষণে ভেজা ঠোঁটে চুমু দিয়ে উষ্ণ বুকটা আর্দ্র করে তুলল। প্রণয় কৌশলে তাকে সামলে নিল। ভালোবাসায় ভরিয়ে দিল তার হৃদয়ের রানীকে। তুলতুলে নরম শরীরটা নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বিড়াল ছানার মতো বুকে পড়ে রইল। এক একটা আদুরে স্পর্শে তার চোখ বেয়ে সুখের নোনা পানি ঝরতে শুরু করলো। সে নোনা পানির স্পর্শে প্রণয়ের বুক ভেসে গেল। সূক্ষ্ম ব্যথা বুকের গভীরে কামড়ে দিতেই চমকে উঠল সে। দুহাতের আঁচলে সিক্ত কপলদ্বয় আঁকড়ে ধরে আদুরে কণ্ঠে বলল, কাঁদলে চলবে, কাঁদলে চলবে, কাঁদে যে অনেক বড় দায়িত্ব। শাহিনুর ঠুকরে উঠে বলল, সব সামলে নেব, শুধু আপনি পাশে থাকুন, কাছে থাকুন। আপনি আমার শক্তি, আপনার ভালোবাসা আমার সাহস। তৃপ্তিময় হাসল প্রণয়। ধীরে ধীরে তার তৃষ্ণার্ত ঠোঁটজোড়া আঁকড়ে ধরল শাহিনুরের সিক্ত অদল। এ যেন বহুকাল অনাবৃষ্টির পর ধরণীর বুকে এক মুঠো বৃষ্টির ছোঁয়া। বৃষ্টিহীন এক বৃষ্টিস্নাত ভোরের আগমন ঘটল প্রণয়। শাহিনুরের জীবনে প্রেমের বর্ষণে ভিজে উঠল দুজোড়া তৃষ্ণার্ত ঠোঁট। যে বর্ষণের সমাপ্তি নেই, আছে শুধু প্রণয়। শাহিনুর শাইলার জীবনের স্বামী সন্তান প্রেম প্রীতি শেষ ঠিকানা। সকালবেলা প্রণয়কে হুইল চেয়ারে বসিয়ে স্নানাগারে নিয়ে গেল শাহিনুর। ব্রাশে পেস্ট লাগিয়ে প্রণয়ের হাতে দিতেই প্রণয়ের নির্নিমেষ চাহনিতে আটকে গেল। মুচকি হেসে প্রণয় বলল, বেশ সামলেছ তো। প্রশান্তিদায়ক শ্বাস ফেলে শাহিনুর বলল, আমার মানুষ তাই বেশ করেই সামলাচ্ছি। পাক্কা গিন্নি, বড় হয়ে গেছো। সে তো কবেই হয়েছি। আপনার সুখের মায়ের ছোট থাকলে চলবে। কথার ফাঁকে মাথার ঘুমটাটা ফেলে চুলগুলো হাত খোপা করে নিল। চোখের ইশারায় প্রণয়কে দ্রুত ব্রাশ করতে বলল। প্রণয় দাঁতে ব্রাশ লাগালো ঠিকই, কিন্তু তার দৃষ্টি শাহিনুরেই স্থির রইল। এমন একজন সঙ্গী পেলে এ জীবনে সত্যি আর কিছুর প্রয়োজন পড়ে না। তারও প্রয়োজন নেই। এবার জমিয়ে সংসার করবে দুজনে, একসঙ্গে একে অপরকে আঁকড়ে বাঁচবে, বাচ্চা মানুষ করবে। সুদূর প্রসারী ভাবনায় তলিয়ে যেতেই কান্নার শব্দ শুনতে পেয়ে চমকে উঠল। সুখ কাঁদছে, তার মেয়ে কাঁদছে। মেয়েটা কাঁদলেই কেমন কলিজায় মোচড় দিয়ে ওঠে। শাহিনুরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কি আশ্চর্য, এতদিন মায়ের কান্নায় বুকের ভিতর যন্ত্রণা হতো, এখন মেয়ের কান্নায় কলিজায় আঘাত করে। কথাগুলো বলতে বলতে হুইল চেয়ার ঠেলতে শুরু করলো। শাহিনুর বাধা দিল, বলল, আমি দেখে আসছি, আপনি অস্থির হবেন না। ঘুম ভেঙেছে তাই কাঁদছে, কাছে গেলেই ঠিক হয়ে যাবে। ধীর পায়ে শাহিনুর কক্ষে যেতেই প্রেরণার আগমন ঘটল। দরজা খোলা। সুখ কাঁদছে তাই সরাসরি ঢুকেই সুখকে কোলে তুলে নিল। আহ্লাদি কণ্ঠে বলল, আমার বুবু উঠে পড়ছে। না না, কাঁদে না আমার বুবুটা, কত ভালো, কাঁদে না। শাশুড়ির আগমনে স্বস্তি পেল শাহিনুর। বলল, আপনি একটু ওকে রাখুন আম্মা। প্রেরণা শাহিনুরকে দৃষ্টিপাত করে হতাশ স্বরে বলল, তা রাখি, প্রণয়ের নাস্তা তৈরি, গিয়ে নিয়ে আসো। শরীরটা ভেঙে পড়েছে অনেক, যত্ন আত্তি ঠিকভাবে করো। শাহিনুর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রেরণা চলে যেতে উদ্যত হয়েও থেমে গেল। পেছনে ঘুরে নিচু কণ্ঠে বলল, যদি পারো বুঝিয়ে শুনিয়ে চিঠিতে লেখা মাঝহার ভাইয়ের কথাগুলো জানিও।
তুমি বললে রাজি হতেও পারে। বেরোনা চলে গেল। শাহিনুর কয়েক পল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার প্রতি প্রণয়ের ভালোবাসার কমতি নেই ঠিক, তার জন্য মানুষটা সব পারে সব, তবুও পুরুষ মানুষ, ব্যক্তিত্ব ভয়াবহ রকমের শক্ত। সবার বিশ্বাস সে মানাতে পারবে মানুষটাকে, কিন্তু শাহিনুরের বিশ্বাস নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়বে না প্রণয়। তবুও একবার চেষ্টা করবে, যদি সফল হয়। নাস্তা শেষে কফির আবদার করলো প্রণয়। শাহিনুরও এক মুহূর্ত অন্য কাজে অপচয় করলো না, রান্নাঘরে গিয়ে কফি বানালো। কফির মগ হাতে সে যখন নিজের কক্ষে যাচ্ছিল, হঠাৎ স্বপ্নকে কুলে নিয়ে সকিনা এসে তার সামনে দাঁড়ালো। বিদ্রুতা বিদ্রুপ বিদ্রুপাতক কণ্ঠে বলল, ভালোই যত্ন আত্তি করতেছেন সেজু ভাবি। তা এই যত্ন আত্তি কয়দিন থাকবো? আজকাল কি কেউ পঙ্গু স্বামীর ঘর করে? আহারে, ভাবলেই খারাপ লাগে। কত ভালোবাসতো আপনাকে, সব কেমন হয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়লো সকিনা। শাহিনুর দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে অগ্নিমূর্তি ধারণ করলো, বলল, স্বপ্ন কুলেছিল বলে ছেড়ে দিলাম, নয়তো পরপর থাপ্পড় লাগিয়ে যে মুখ দিয়ে আমার ডাক্তার সাহেবকে পঙ্গু বলেছিস সে মুখ থেতলে দিতাম। শাহিনুরের হাত কাঁপছে, ফলে কফির মগটাও কাঁপছে। সকিনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, সত্য কথা কইলে এত গায়ে লাগে? এত ভালো মানুষই দেখায় লাভ কি? কয়দিন পর এইসব থাকবো? আমাকে নিয়ে একদম মাথা ঘামাবি না। নিজের সংসার, নিজের অধিকার টিকিয়ে না রেখে আমার পেছনে পড়ে থাকলে তোর ক্ষতি বই কি, লাভ হবে না। ভালোবাসা জিনিসটা তুই বুঝবি না। তুই তো শুধু পুরুষদের ভোগের সামগ্রী হয়েছিস। কলঙ্ক মুছতে একজন আদর্শ পুরুষকে তোর সন্তানকে পিতৃ পরিচয় দিতে বাধ্য করেছিস। তুই কিভাবে ভালোবাসা বুঝবি? আমার বাচ্চার বাবা বেঁচে আছে, একটা হালাল সম্পর্ক থেকে হালাল সন্তান নিয়ে আমরা সংসার করছি। তোর মতো চুনোপুটি কি করে আমার অনুভূতি বুঝবে? কথাগুলো শেষ করে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে চরণদ্বয় ফেলে চলে গেল শাহিনুর। সঙ্গে সঙ্গে সকিনার সামনে প্রচণ্ড ক্রুদ্ধতার সঙ্গে এসে দাঁড়ালো অঙ্গন। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুই নতুন ভাবির সঙ্গে এভাবে কথা বলিস? কেঁপে উঠল সকিনা। অঙ্গন অর্কুল থেকে স্বপ্নকে নিয়ে হুঙ্কার ছাড়লো, সমাজের চোখে তুই আমার বউ হলেও আমার চোখে সামান্য এক বৃত্ত ছাড়া কিছুই না। খুবই অল্প সময় এবং শেষ সুযোগ দিলাম, নিজেকে শুধরে নে, নয়তো এ বাড়ি থেকে চিরতরে বিদায় দেব তোকে। তোর মতো ছোটলোক ঘরের মেয়ের গর্ভে এ বাড়ির সন্তান এসেছে, এটা আমাদের দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যকে সৌভাগ্য করতে বেশি সময় লাগবে না। পিতৃহীন সন্তানকে যেমন পিতা দেওয়া হয়েছে, তেমনি মাতৃহীন শিশুকে মাতা দেওয়াও বা হাতের খেল। আবারও বলছি, নিজেকে শুধরে নে, নতুন ভাবির পাদরে আজই ক্ষমা চাবি। তাহলে যতটুকু পেয়েছিস তা চিরকাল অব্যাহত থাকবে, অন্যথায় এ বাড়িতে স্বপ্নের জীবনে তোর স্থান শেষ। বহুদিন পর তোমার হাতে এটা পাচ্ছি। কফির মগ সামনে ধরতেই আলতো হেসে বলল প্রণয়। কফির মগে ধীর গতিতে চুমুক দিল। তৃপ্ত চোখে তাকিয়ে কয়েক পল তা দেখল শাহিনুর। হঠাৎ মনে পড়েছে, এমন ভঙ্গিতে ত্বরান্বিত হয়ে বিশাল কাঠের আলমারির সামনে গিয়ে কপাট খুলল। হাতের চুড়ি, কানের দুল, গলার হার পুনরায় প্রণয়ের কাছে এলো, বসলো সামনে। কফির মগে চুমুক দিতে দিতে চোখ তুলে তাকালো প্রণয়। বাচ্চাদের মতো বায়না ধরার ভঙ্গিতে শাহিনুর বলল, পরিয়ে দিন। বুড়ো উঁচু করে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে কফিতে আরেক চুমুক দিল সে। শাহিনুর লজ্জা পেয়ে মাথা নত করলো। আলতো হেসে কফির মগটা পাশে রাখলো প্রণয়। কিছুটা এগিয়ে গিয়ে চুড়ি দুটো হাতে নিতেই শাহিনুর দু হাত এগিয়ে দিল। প্রণয় এক পল তাকিয়ে পুনরায় হাতের দিকে দৃষ্টিপাত করলো। গোলাপি ফর্সা হাতের কবজি দুটোতে সূক্ষ্মভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার অবর্তমানে নিজের প্রতি একটুও যত্ন নেয়নি শাহিনুর। কবজিগুলোতে পাতলা চামড়া ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। স্বাস্থ্যের অবনতি কতটা হয়েছে স্বচক্ষেই দেখল সে। টুনটুনি দাদির বাড়িতে থাকাকালীন যেসব খাবার খেয়েছে, বাইজি গৃহে থেকে ঠিক সেসবই খেয়েছে। যত ভালো খাবারই পাঠানো হোক সে ছুঁয়েও দেখেনি, কারণ তার স্বামী কিভাবে আছে, কোথায় আছে, কি খাচ্ছে সেসব কিছুই জানে না সে। তাই স্বার্থপরের মতো বিলাসী জীবন, রাজকীয় আহার সে গ্রহণ করতে পারবে না। ঘোষণা করে দিয়েছিল প্রণয় চৌধুরীর বউয়ের জেদ টলানোর সাধ্ধিকার। দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর স্বরে বলল, ভালোবেসে আমি কচু খেয়েছি বলে তুমি আমিষ ছাড়বে? ইটস ভেরি ব্যাড। চমকে উঠল শাহিনুর। প্রণয় কথার ফাঁকেই চুড়ি দুটো পরিয়ে দুহাতে উল্টো পিঠে বেশ শব্দ করে দুটো চুমু খেলো। শাহিনুরের মুখটা থমথম করছে। প্রণয় সেদিকে পাত্তা না দিয়ে কানের দুল জোড়া পরিয়ে দিতে দিতে বলল, একদম উচিত হয়নি। আপনি যে স্বার্থপরের মতো আমার সব খবর রেখেছেন আর আমাকে একটা খবরও দেননি, তার বেলায় জবাব দিল না প্রণয়। ইশারা করলো পেছন ঘুরে বসতে। বাধ্য মেয়ের মতো কথা শুনল সে। শাড়ির আঁচল সরিয়ে সযত্নে হাড় পরিয়ে দিল প্রণয়। কোকড়ানো চুলের বড়সড় খোপাটার পাশ দিকে মুখ এগিয়ে কাঁধে ঠোঁট ছোঁয়ালো। শিউরে উঠল শাহিনুর। প্রণয়ের ঠোঁটজোড়া আরো গম্ভীর করে স্পর্শ করলো তাকে। মুহূর্তেই ঘুরে বসে স্পর্শের মালিককে জড়িয়ে ধরলো শাহিনুর। ঠুকরে উঠে বলল, আমি কি করে সেই সব দিন ভুলে যাই?
আমার জন্য যে মানুষটা আহার পর্যন্ত ত্যাগ করেছে, সেই মানুষটার অস্তিত্ব যখন অনিশ্চয়তায় ছিল, তখন কি করে আমি সুখ ভোগ করি, কি করে আপনার প্রিয় প্রিয় খাবারগুলো খাই? আপনি ছাড়া আমি কি করে সুখে থাকি বলুন? সাধে কি বলি, তুমি আমার বোকা সাহসী? বোকার মতো কাঁদছ নূর? চুপ করো। প্রণয়ের কণ্ঠে দৃঢ়তা। শাইনুর শান্ত হলো, ধীরে ধীরে সরে বসলো। তার অশ্রুসিক্ত কপোলদ্বয় আদুরে স্পর্শে মুছে দিল প্রণয়। সে ভাঙা কণ্ঠে বলল, রোমানা আপার বাবা আপনাকে একটি চিঠি দিয়েছে। ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কিসের চিঠি? চিঠি এগিয়ে দিয়ে বলল, পড়ে নিন। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে প্রণয় বলল, তুমি পড়ো, আমি শুনছি। আদেশ পেয়ে ধীরে ধীরে পুরো চিঠি পড়ে শেষ করলো শাইনুর। মাঝহারুল তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। বিদেশে চিকিৎসা করিয়ে কৃত্রিম পা লাগিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করতে চায়। সে যেন রাজি হয়, তাই বিভিন্নভাবে প্রতি লাইনে বুঝিয়েছে, বারবার ক্ষমা চেয়েছে। সবটা শুনে বুঝতে পেরে প্রণয়ের দৃষ্টিজোড়া কঠিন হয়ে গেল। সেই দৃষ্টি দেখে শাইনুর ভয়ে সিটিয়ে গেল। প্রণয় সেদিকে ভ্রুক্ষেপ না করে অত্যন্ত কঠিন কণ্ঠে প্রশ্ন করলো, আমায় নিয়ে তোমার সমস্যা হচ্ছে? চমকে উঠল সে। প্রীতিকর চোখে একবার তাকালো সুখের আব্বুর দিকে। পুনরায় আবারও কঠিন কঠিন কণ্ঠস্বর ভেসে উঠল, বলো, আমাকে নিয়ে তোমার সমস্যা হচ্ছে? একবার বলো, শুধু একবার উচ্চারণ করো। তুমি তোমার পঙ্গু স্বামীকে মেনে নিতে পারছো না। প্রণয় খুব উত্তেজিত হয়ে পড়ল। আটকে উঠে সহসা প্রণয়কে জড়িয়ে ধরল শাহিনুর। কম্পিত কণ্ঠে বারবার করে বলতে লাগলো, অমন করে বলবেন না, অমন করে বলবেন না। আপনি বেঁচে আছেন, আমি আপনার মুখ দেখতে পারছি, আপনার বুকে মাথা রাখতে পারছি, এই অনেক। আর কিছু চাই না আমার। একটুও সমস্যা হচ্ছে না আমার। আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই, বিশ্বাস করুন। কে বলেছে আপনার পা নেই? কে বলেছে আপনি পঙ্গু? স্ত্রী যদি স্বামীর অর্ধেক অঙ্গ হয়, তাহলে আমার দুটো পা কি আপনার পা নয়? এক অঙ্গ অচল হয়েছে তো কি হয়েছে, আরেক অঙ্গ দিব্যি সচল রয়েছে। ওভাবে বলবেন না, ক্ষমা করুন আপনি আমায়। চোখ বন্ধ করে হাফ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। দুহাতে শাইনুরের বুকের গভীরে জড়িয়ে ধরল। অত্যন্ত বাড়ি কণ্ঠে বলল, তাহলে এসব নিয়ে মাথা ঘামিও না। শাইনুর মাথা নাড়ালো, না বুঝালো। বারবার বলতে লাগলো, আর বলবো না, একটুও মাথা ঘামাবো না। প্রণয়ও শান্ত হলো। মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, যেখানে তোমার সমস্যা নেই, সেখানে আমারও কৃত্রিম পায়ের প্রয়োজন নেই। শাইনুর কাপা কণ্ঠে বলল, আরও একটি কথা ছিল। কাপা কণ্ঠ শুনে প্রণয় তাকালো ওর মুখের দিকে। ভালোবাসা একটি স্পর্শ এঁকে দিল ঠোঁট জোড়ায়। স্মিত হেসে আদুরে কণ্ঠে বলল, গলা কাঁপে কেন? স্বাভাবিক হয়ে কথা বলো। তুমি আমাকে ভয় পেলে আরো বেশি রাগ হবে আমার। শাইনুর চোখ বন্ধ করে এক নিঃশ্বাস বলে ফেলল, আপনার যেসব সার্টিফিকেট বাতিল করা হয়েছে, ওগুলো নিয়ে উপর মহলে আলোচনা করতে চান খালুজান। প্রচণ্ড ক্রোধে চোয়ালজোড়া ফুলে উঠল। তবুও শাইনুরকে শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, হারানো সম্মান কখনো ফিরে পাওয়া যায় না। সম্মান বাজারে কিনতে পাওয়া কোনো পণ্য নয়। এটা বেচাকেনার জিনিস নয়, এটা হচ্ছে অর্জন করার জিনিস। সবচেয়ে বড় কথা, আমার জীবনে ওই কাগজগুলোর মূল্য সবচেয়ে বেশি ততদিন ছিল যতদিন তুমি আমার জীবনে ছিলে না। যেদিন থেকে তুমি নামক মূল্যবান সম্পদটুকু পেয়েছি, সেদিন থেকে সবচেয়ে মূল্যবান বলতে এক তোমাকেই বুঝি। এরপর না কাউকে পরোয়া করি, আর না কিছুকে পরোয়া করি। ওই কাগজগুলোতে অতি নগণ্য বিষয়। তাছাড়া পরপারে ওই কাগজগুলো আমার পাশে থাকবে না, তুমি থাকবে। যা হারিয়েছি তা ফিরে পেতে চাই না। কেউ আমার সম্মান কেড়ে নিয়ে আবার ফেরত দেবে, তা আমি সাদরে গ্রহণ করব। তোমার স্বামীটি অমন ব্যক্তিত্বের নয় নূর। এই ছিল বাইজি কন্যার 64 থেকে 66 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।